এখন আমরা এখানে বলছে 3 বছর, আমরা বলতে পারি না যে আজকে 13 বছর একটা বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকার জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর চেপে বসেছে। দেখেন 62 কথা আমাদের শ্রদ্ধেয় এবং সিনিয়র রাজনৈতিক এবং বরেণ্য ব্যক্তিবর্গ এখানে মাহবুবুল্লাহ স্যার রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক ছাত্রনেতা। তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তারপরে আমাদের মান্না ভাইকে সবাই ছিলেন, একাধিকবারের ডাকসু বিপি ছিলেন, চাকসুর নেতা ছিলেন। এবং আমার আগের যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে আরেকটা ইতিহাস যে 90 থেকে 2018 আগ পর্যন্ত 28 বছরই দায়িত্ব পালন করেছে অলিখিতভাবে ডাকসুর জিএস ছিলেন খায়রুল কবির খোকন ভাই। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক জহিরুদ্দিন স্বপন ভাই এবং আমাদের সাংবাদিক নেতা প্রেস ক্লাবের এই যেখানে আমরা প্রোগ্রাম করছি একাধিকবারের নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক শওকত মাহমুদ ভাই সহ সবাইকেই সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে পুলিশ সপ্তাহের কারণে আমি বাড্ডা থেকে আসছি, তো ওই দিক পুরা একেবারে জ্যাম। সেই 10টা থেকে এখানে আসতে আমার 50 মিনিট লাগে আমার বাসা থেকে। সেই 10টায় বের হয়ে আমি এই শেষ পর্যন্ত আসছি। এখানে দেরি করার কারণে সিনিয়রদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আজকে আমরা যার স্মরণ সভায় মূলত এখানে মিলিত হয়েছি, আজকের আমার বয়সী হয়তো ছাত্র তরুণদের অনেকে ওইভাবে যারা একটু রাজনৈতিক সচেতন না তারা হয়তো আসাদ ভাই সম্পর্কে নাও জানতে পারেন। হয়তো 69-এর গণ অভ্যুত্থান, 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলো বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনতে শুনতে অনেকের এই কিছু ট্রাম মানে একেবারে মুখস্থ হয়ে যায়, কিন্তু পেছনের ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না। মান্না ভাই সাস্টের আন্দোলনের কথা বলেছেন, ওইখান থেকে যদি আজকের আসাদ ভাইয়ের কর্মজীবনের কথা একটু কানেক্টেড করতে পারি, যে সাস্টের শিক্ষার্থীরা প্রথমে হলের খাবারের মান এবং সেখানে সিট বন্টন এগুলো নিয়ে প্রভোস্টের সাথে কথা বলতে চেয়েছিল। প্রভোস্ট সেটা ডিনাই করায় তারা একটা পর্যায়ে প্রভোস্টের পদত্যাগের জন্য ভিসির কাছে দাবি জানিয়েছিল। ভিসি মানে নাই, বরঞ্চ তিনি ছাত্র আন্দোলনকে দমন করার জন্য প্রথমে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে দিয়ে হামলা করিয়েছেন, নারী শিক্ষার্থীদের সহ। তার পরের দিন আবার ছাত্র যখন ফুঁসে উঠল তখন আবার পুলিশ ডেকে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, সেখানে সাউন্ড গ্রেনেড, জল কামান এবং একেবারে রণক্ষেত্র, এবং পুলিশ ইসরায়েল এবং ফিলিস্তিনের সমস্যার সময় দেখবেন তাদের যে গেট আপ টেট-আপ মানে টাইট ফিটিং, ঠিক ওইভাবে তারা একেবারে লাঠি সোটা নিয়ে শাস্ত্রে সেদিন গিয়ে ছাত্রদের উপরে বর্বর আক্রমণ করেছিল। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এখানে মাহবুবুল্লাহ স্যার শিক্ষক রয়েছেন, আমরা তাদেরকে সম্মান করি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা সম্মানজনক পদ, সেই উপাচার্য যদি ছাত্রদেরকে পেটানোর জন্য জল কামান লাগে, তার সাউন্ড গ্রেনেড লাগে, তো এই রকমের ব্যর্থ এবং অপদার্থ উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। ছাত্র তার পদত্যাগ চেয়েছে, 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে অনশন করে তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী কিংবা দায়িত্বশীল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। বরঞ্চ গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী ওইখানকার শিক্ষক নেতাদের একটা অংশ, পুরো শিক্ষক সমাজ না, একটা অংশ তারা বলছেন যে এখানে ছাত্রদের আশেপাশে কিছু বহিরাগতরা ঘিরে রেখেছে, তাদের সাথে শিক্ষকদেরকে কথা বলতে দিচ্ছে না, মানে তারা ছোট বাচ্চা যে তাদেরকে আটক করে রাখছে পথ, আর তারা বহিরাগত বলছেন। আজকে আসাদের যে আমরা স্মরণ সভা এখানে মিলিত হয়েছি, আসাদ একজন ছাত্র নেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র ছিলেন। তারপরে তিনি ছাত্র নেতা হয়েও কৃষক আন্দোলনকে সংগঠিত করেছেন, শ্রমিকদের জন্য কাজ করেছেন। ভাসানীর নেতৃত্বে মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিলেন। নরসিংদীর সেই শিবপুর, হাতিরদিয়া, সেখানে কৃষক সমিতির কথাও অনেকেই জানেন যারা ইতিহাস একটু পড়েন। তিনি কৃষকদেরকে সংগঠিত করেছিলেন এবং 69-এর সেই ঐতিহাসিক 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়, সেখানে যখন 144 ধারা জারি করে সেটাকে বন্ধ করার চেষ্টা করা হয়, মানে হচ্ছে এখন যখন বিএনপি কিছু জায়গায় দেখেছেন না, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে, সরকার 144 ধারা জারি করেছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরা স্পিড দেখিয়ে 144 ধারা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। তো ঠিক ওই সময় ছাত্র এর চেয়ে ব্যাপক ছিল, হাজার হাজার না লক্ষ লক্ষ অনেক সময় ছাড়িয়ে গেছিল। তারা 144 ধারা ব্রেক করে কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মিছিল এক পর্যায়ে পুলিশের গুলিতে আসাদ নিহত হন। আসাদ নিহত হওয়ার পরে সারা দেশের মানুষ আরো বিক্ষোভে ফেটে পড়ে।
এবং সেই বিক্ষোভ একটা পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয়। গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে তো যদি আমরা আলোচনা করতে 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করতে যাই, বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু উপাধি এবং পরবর্তীতে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় এবং সেইটাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, এইটুকু পর্যন্ত ইতিহাস লিখতে গেলে প্রত্যেকটা পরতে আসাদের নামটি আসবে। কিন্তু দেখেন আপনারা পাঠ্যপুস্তকে তাকে সুন্দরভাবে তরুণ সমাজকে জানানোর জন্য তার কীর্তিগুলো ওইভাবে উল্লেখ আছে নাই। রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা কি একটা অনুষ্ঠান করা হয়েছে? হচ্ছে। কারণ ইতিহাসকে এখন এটা সত্য অনেক ক্ষেত্রেই দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এটা আমাদের দুর্ভাগ্য যে জাতি হিসেবে আমরা একটা সার্বজনীন ইতিহাস মানে তুলে ধরতে পারি নাই। এখানে আসাদের একটা চিঠি আছে, আসাদের যে ভাই ঢাকা মেডিকেলের ডাক্তার, ভাই আমাকে বললো, তো আমি একটু পড়ছিলাম। দেখেন আমরা আজকে এখানে যারা আছেন 20 বছরের নিচে বোধহয় কেউ নাই। তার জন্ম 42 সালে, তিনি এখানে চিঠিটা লিখছিলেন 5/3/62 সালে। আর জাস্ট অল্প একটু পড়ে শোনাচ্ছি। এখানে লিখছে, আজ প্রায় 3 বৎসর যাবৎ আমাদের দেশের বুকের উপরে মার্শাল লর অত্যাচারী স্বেচ্ছাচারী শাসন জগদ্দল পাথরের মতো চাপিয়ে রয়েছে। এটা ছিল 62-র কথা। এখন আমরা এখানে বলছে 3 বছর। আমরা বলতে পারি না যে আজকে 13 বছর একটা বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকার জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপর চেপে বসেছে। দেখেন 62-র কথা এই সময় সাথে হুবহু মিলে যাচ্ছে। সেকেন্ড লাইনে বলছে, সারা দেশে চলিতেছে ঘুষ, জুয়া চুরি, দুর্নীতি, জুলুম, নিত্য নতুন খাজনা আর ট্যাক্সের রাজত্ব। ঘুষ, জুয়া চুরি, দুর্নীতি, এখন কোথাও আছে যে একটা ফাইল আপনি সামান্য হসপিটাল একটা সিট পেতে গেলেও সরকারি হসপিটালে ঘুষ ছাড়া আপনার সিটটা মেলে না। এটা তো এটা এখনো তো এটার বাস্তবতা। তারপর এখানে লাস্ট যে এখানে যে কথা বলছে, খাজনা আর ট্যাক্সের রাজত্ব, নিত্য নতুন খাজনা আর ট্যাক্স। গ্যাসের চুলা আপনি ইউজ করেন 975 টাকা, তারা প্রস্তাব করেছে এটাকে দ্বিগুণ করা, বিদ্যুতের দাম দ্বিগুণ করা। কারণ এখন তারা লুটপাট করে রাষ্ট্রীয় কোষাগার আর্থিক ব্যবস্থাগুলোকে এমন ভাবে নষ্ট করেছে, এখন সরাসরি জনগণের পকেট থেকে টাকা না নিলে সরকার চালাতে পারতেছে না। যে কারণে তেলের দাম বিশ্ববাজারে যখন কমে বাড়ে তখন তারা ধাপ করে বাড়িয়ে দেয়, বাট বিশ্ববাজারে যখন সেটা অনেক কমে যায় বিন্দু মাত্র কমায় না। সেটা সেম বিষয়। মৌলানা এখন ইহার বিরুদ্ধে মুখ ফুটিয়ে কথা বললেই কেবল বেটা ডান্ডা। এখন আমরা তো প্রতিবাদ করি, প্রতিবাদ তো সেম হচ্ছে। দেখেন কখনো হামলা মামলা নির্যাতন নিপীড়ন, এবং এখন মাঝে মাঝে এই করোনার ওজোর দেখে, যেমন বিএনপি যখন দেখছে সমাবেশকে একটু সাথে সাথে চাঙ্গা হচ্ছে, তাড়াতাড়ি করোনা ব্যাপক বাড়াই দিচ্ছে। করোনা সংক্রমণ বাড়ছে আগের চেয়ে, কিন্তু যা দেখাচ্ছে সেটা বাস্তবতার সাথে ভিন্নতা আছে। ব্যাপক বাড়িয়ে সভা সমাবেশে নিষিদ্ধ, অথচ ছাত্রলীগ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করে, ওইখানে করোনা থাকে না। বিষয়টা হচ্ছে এরকম। তো তারপরে এখানে আবার বলছে মৌলানা ভাসানী, জনাব শেখ মুজিবুর রহমান, খান আব্দুল গাফফার প্রমুখ দেশবরেণ্য নেতাগণ সহ শত শত দেশপ্রেমিক নেতা ও কর্মীকে সামরিক শাসকরা জেলে বন্দী করিয়া রাখিয়েছে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই সময় সে নির্যাতিত হচ্ছে সেই কথা বলছে, মৌলানা ভাসানীর কথা বলছে। আজকে যাকে আমরা স্বাধীনতার প্রাণ পুরুষ বলে থাকি, স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বলে থাকি, তাদের উপরে অত্যাচার চালিয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকেরা। আজকে বাংলাদেশের একটি 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, একটা বৃহৎ দলের নেত্রী, তার উপরে যে অমানবিক আচরণ করা হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, একটা ঠুনকো কেসে জেলে রেখে তারপর একটা নির্বাচন করেছে। মান্না ভাইকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। খায়রুল কবির ভাইকে কিছুদিন আগে দেখেছেন নরসিংদীতে, আমরা দেখেছি। মনে হচ্ছে এই যে কোন একটা দেশে অবরুদ্ধ করে রেখেছে, একটা সমাবেশ বের হতে দিচ্ছে না। মানে চিন্তা করেন যে, তো সেই অবস্থা হচ্ছে না, আজকে মানুষকে জেলে নিয়ে মারছে, আমরা মুখ ফুটে কথা বলতে পারছি না। সেই অবস্থা বাস্তব চিত্র, সময়ের প্রতিচ্ছবি ওই সময়ের চেয়ে। তবে এখানে বলছে যে আবার সামরিক শাসকরা এখন আমাদের দেশের উপর একটি অগণতান্ত্রিক শাসন চাপাইয়া দিতে চাহিতেছে, যাহাতে দেশবাসীর ভোট দেবার অধিকার পর্যন্ত থাকিবে না। আমরা কি এখন ভোট দিতে পারছি? আমি তো বলছি, আমি ডাকসুর বিপি হয়েছি, আমি আমার নিজে ভোট দিতে পারিনি। জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত 28 বছর বয়সে একবার ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি। তো আমাদের আসাদ লিখছে তখন 20 বছর বয়সে যে এই সামরিক শাসন আমাদের ভোটাধিকারটাও পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, আর আমরা অলরেডি হারাই ফেলেছি। তারপরে এখানে পরের লাইন বলছে, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের
অধিকার দেওয়া হইবে না, তাদের যেটা ওই সময় দাবি ছিল। আসলে দেশবাসীকে একটা শাসনতন্ত্রের ধোঁকা দিয়ে স্বেচ্ছাচারী সামরিক একনায়কত্ব স্থায়ী করিবার ষড়যন্ত্র চলেছে। বলছেন যে শাসনতন্ত্রের অজুহাত দিয়ে ধোঁকা দিয়ে সামরিক একনায়কতন্ত্রটা কায়েমের অপচেষ্টা চলছে, যেটা বর্তমান সরকার করছে। যে বাংলাদেশে তারা অলিখিতভাবে যেটা 75-এ বাকশাল হয়েছিল, সেই বাকশাল জনগণ মানে নাই, মানুষ মানে নাই, সেটার সফল হয় নাই। এখন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু অঘোষিত বাকশাল দেশে কায়েম করে ফেলেছেন অলরেডি। যে আওয়ামী লীগ এবং তার দোসররা ব্যতীত এই দেশের ভিন্ন মতের রাজনীতির স্পেসটা আজকে অনেক সংকুচিত। কথা বললে গুম হয়ে যেতে হয়, কথা বললে জেলে যেতে হয়, যেটার উৎকৃষ্ট উদাহরণ যে তার দুর্বৃত্তদেরকে তারা প্রোটেক্ট করার জন্য সাস্টের ভিসির মতোই তারা দফায় দফায় মিটিং করবে। প্রয়োজনে 34 মানে কালকে অনলাইনে একটা দেখেছি নাকি 34 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নাকি মিটিং করে তারা বলেছে, আমি জানি অথেন্টিক সোর্স কিনা, যে তারাও তার পক্ষে, যে এটা হতে পারে না। মানে আজকে রাষ্ট্রটাকে, সমাজটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে শিক্ষকরা, যেটা আমি বলছি, এখন আমার ডিপার্টমেন্টের কিছু শিক্ষক, আমি সৈয়দ মনিরুল ইসলামকে চিনি, সিরাজুল ইসলামকে চিনি, যাদের কথা শুনলে এখনো মানে মাথাটা শ্রদ্ধায় অবনত হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে, কিন্তু সবাই তো এই সম্মানটা অর্জন করতে পারেনি। সুতরাং শিক্ষকরা একেবারে সবাই, উপাচার্যরা মানে ভালো মহৎ, এটা বাস্তবের কিন্তু বলার অবকাশ নাই। সেখানে এরকম একজন ভিসির বিরুদ্ধে সারা দেশের ছাত্র সমাজ, বিবেকবান সমাজ অবস্থান নিয়েছে তার বিপক্ষে, কিন্তু সরকার তাকে প্রোটেক্ট করে তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা একটা বাস্তব অবস্থা। তারপর বলছে যে এখানে এইভাবে সারা দেশবাসীকে দাবাইয়া রাখিবার পূর্ব পশ্চিম পাকিস্তানের সর্বত্র একদল বড় শোষক, পশ্চিম পাকিস্তানের কয়েকজন কোটিপতি ধনিক গোষ্ঠী দেশের স্বার্থ বিরোধী আমলা ও মিলিটারি কর্মচারী এবং পৃষ্ঠপোষক বিদেশি সাম্রাজ্য প্রভুত্ব বজায় রাখিবার অপচেষ্টা চলছে। যে তাদের স্বার্থন্বেষী মহলের একটা প্রভুত্ব বজায় রাখার চেষ্টা হচ্ছে, যেটা আমরাও বলি যে এই সময়ে আমরা কারো বিরুদ্ধে না। মান্না ভাই বলেছেন বিএনপির বন্ধু, আমরাও বিএনপিকে বন্ধু হিসেবে বহন করতে চাই, আওয়ামী লীগকেও বন্ধু হিসেবে বহন করতে চাই, কিন্তু তারা তো আমাদেরকে ছুরি সামনে দিয়েও মারে, আওয়ামী লীগ পিছন দিয়েও মারতেছে। তো তাদেরকে আমরা কিভাবে বন্ধু হিসেবে একসাথে বসবো, আলোচনা করবো? তারা তো আমাদের কথাই শুনতেছেন। আমরা বারবার বলছি, এখন যে দেশের সংকট, এই যে স্যাংশন এসেছে, রোহিঙ্গা ক্রাইসিস, সরকার বাংলাদেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আমরা বলছি দেশ বাঁচাতে হবে, আপনারা একঘেয়েমি গোয়ার্তুমি করেন না, সবাইকে নিয়ে বসেন। তারা কর্ণপাত করছেন না। বাংলাদেশের ইকোনমি ধ্বংস হবে। যে স্যাংশন দিয়েছে, আরো স্যাংশন আসবে। আপনি দেখেছেন র‍্যাবকে নিষিদ্ধের দাবি জানিয়েছে, হয়তো সামনে পিসকিপিং এ সেনাবাহিনীকে নিষিদ্ধের দাবি জানাবে। তো সেনাবাহিনী আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান, আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা এই প্রতিষ্ঠানগুলো চলে। তাদের উপরে যদি নিষেধাজ্ঞা আসে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো কে? দেশ হলো। ইউরোপের মার্কেটে যদি বাংলাদেশের রপ্তানি খাত বাধাগ্রস্ত হয়, আমরা আমেরিকা থেকে যে জিএসপি সুবিধা হারালাম, কে ক্ষতিগ্রস্ত হলো? আমার দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বিনা ভোটের কর্তৃত্ববাদী সরকারের স্বার্থের কারণে এই ক্ষতি তো আমরা মেনে নিতে পারি না। তারা তো এটা করে যাচ্ছে ক্ষমতা থাকার জন্য, তাহলে তাদের সাথে কিভাবে বসবো আমরা? সুতরাং সেই ক্ষেত্রে আজকে ভাবতে হবে। এখানে আরো অনেক লেখা আছে, পড়লে একটু সময় লাগবে। এখানে অনেকক্ষণ তারা বসে আছে সিনিয়র নেতৃবৃন্দ, আমি বেশি সময় নিতে চাই না। আমি দুটো কথা বলে শেষ করবো। পান্না ভাই আছেন এবং খায়রুল কবির ভাই আছেন, স্বপন ভাই আছেন। আমি ভাবছিলাম যে সরকার যেভাবে একটা দুর্বৃত্ত ভিসির পক্ষ নিচ্ছে, সরকারের বেনিফিশিয়ারিরা যেভাবে পক্ষ নিচ্ছে, আমরা যারা ন্যায়ের পক্ষে, আমরা যারা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানকে একটা সুস্থ পরিবেশ দেখতে চাই, তাদের এই দুর্বৃত্ত ভিসির বিরুদ্ধে কিছু করা উচিত। আর ভাবছিলাম সাবেক ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি কিনা, যেখান থেকে আমরাও বলতে পারি যে এরকম দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকতে পারে না। সেটা আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা ইতিহাসকে যেন সবাই যার যার জায়গা থেকে, দলমতের ঊর্ধ্বে থেকে মূল্যায়ন করতে শিখি, যোগ্যদেরকে সম্মান করতে আমরা যেন কার্পণ্য না করি, তাহলে আমরাও মানে সেখান থেকে অসম্মানিত হবো আমরা যদি অন্যকে সম্মান না করি। সুতরাং দলমত নির্বিশেষে সবাই ইতিহাসের হিরোদেরকে মূল্যায়ন করবেন, এটা আমরা আশা করি। আর আজকের তরুণ প্রজন্মকে যেটা বললাম, এই চিঠিটা পড়ার উদ্দেশ্যে আমার ছাত্র যুবক তরুণ ভাইদের, যে 20 বছর বয়সে তিনি এটা ভাবছেন। তো আজকে যারা বলছেন ছাত্রদের দেশ নিয়ে চিন্তা করার কথা না, নিরাপদ সড়ক নিয়ে ছাত্ররা কেন, ওইটা কাজ করবে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান গোল্লায় যাক, ছাত্ররা কথা বলতে পারবে না, ওইটা ভাববে শুধু শিক্ষামন্ত্রী। এইরকম
মানে অজ্ঞদের মতো কথা আমরা শুনতে চাই না। আমরা তরুণ প্রজন্ম অবশ্যই শিক্ষা নিয়ে ভাববো, দেশ নিয়ে ভাববো, রাষ্ট্র নিয়ে ভাববো, এবং এখন বাংলাদেশ যে ক্রাইসিসে আছে এখান থেকে উত্তরণেও আমাদের জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার ইতিহাসের মতোই আমরা সেটা রাখবো। ধন্যবাদ।